দর্শক শুনছিলেন মার্কেটাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সরকারি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে 93% মেধার ভিত্তিতে এবং 7% বিভিন্ন কোটায় নিয়োগ দেওয়ার নির্দেশনা দিয়ে সরকারকে দ্রুত প্রজ্ঞাপন জারির নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। কোটা ব্যবস্থা পুনর্বহালে হাইকোর্টের দেয়া রায় বাতিল ঘোষণা করে বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় এই নির্দেশনা দেওয়া হয়। সরকার চাইলে যে কোনো সময় কোটা ব্যবস্থার পরিবর্ধন, পরিমার্জন ও সংস্কার করতে পারবে। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। থমথমে পরিবেশে কারফিউর মধ্যে বসে সর্বোচ্চ আদালত কোটা ব্যবস্থা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনই মূল কার্যসূচি। আদালতে উপস্থিত তিনটি পক্ষ কোটা বাতিল করে 2018 সালের জারি করা প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে যারা রিট করেছিলেন তাদের চাওয়া হাইকোর্টের রায় বহাল থাকুক। রাষ্ট্রপক্ষ চায় কোটা বাতিল থাকুক এবং হাইকোর্টের রায়ের পর যে দুই শিক্ষার্থী পক্ষভুক্ত হয়েছিলেন তারাও চান কোটা বাতিল। প্রত্যেকেই তাদের পক্ষে আপিল বিভাগের সামনে নিজেদের যুক্তি তুলে ধরেন। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বিশেষজ্ঞ মতামত নেন 9 সিনিয়র আইনজীবীর কাছ থেকে। বাদী বিবাদী রাষ্ট্রপক্ষ বিশেষজ্ঞ আইনজীবী সবার বক্তব্যে উঠে আসে কোটা বাতিল নয়, সংস্কার জরুরি। শুনানি শেষে সরকারের নীতিগত সিদ্ধান্ত হাইকোর্ট বাতিল করতে পারে না জানিয়ে হাইকোর্টের রায় বাতিল করেন আপিল বিভাগ। 2018 সালের প্রজ্ঞাপন বাতিল করে যে রায় দিয়েছিল সেই রায়টি আপিল বিভাগ আজকে দীর্ঘ শুনানির পর হাইকোর্ট ডিভিশনের রায়টিকে বাতিল ঘোষণা করা হয়েছে। হাইকোর্ট ডিভিশনের রায়টিকে রদ ও রহিত করা হয়েছে। আর হাইকোর্ট ডিভিশনের রায়টি অন্য একটা সিপির উপর ভিত্তি করে দেওয়া হয়েছিল, সেই সিপিটাকে অকার্যকর করা হয়েছে। রায়ে এইটি বলে দেওয়া হয়েছে যেহেতু বিষয়টি পলিসি ম্যাটার হওয়ার কারণে হাইকোর্ট ডিভিশন সরকারের পলিসি ম্যাটার বিষয়ে কোনো রায় দিতে পারে না। পাশাপাশি চলমান অবস্থা বিবেচনায় সংবিধানের 104 অনুচ্ছেদের ক্ষমতা বলে কোটা সংস্কার করে দেন সর্বোচ্চ আদালত, যেখানে 93 ভাগ নিয়োগের কথা বলা হয়েছে মেধার ভিত্তিতে। মুক্তিযোদ্ধাদের জন্য 5 ভাগ, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য 1 ভাগ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের নাগরিকদের জন্য 1 ভাগ সংরক্ষণের কথা বলেছেন প্রধান বিচারপতি। এ সংক্রান্ত প্রজ্ঞাপন দ্রুত জারি করে 3 মাসের মধ্যে আপিল বিভাগকে জানাতে বলা হয়েছে। আপনারা জানেন 104-এ আমাদের সুপ্রিম কোর্টের কমপ্লিট জাস্টিস করার ক্ষমতা আছে, অর্থাৎ আইনের বাইরেও যে ওনারা কিছু বলতে পারেন সেটা ন্যায় বিচারের স্বার্থে ওনারা সেইটাকে করে এবং এবং সার্বিক ও যৌক্তিক বিবেচনায় সংবিধানের 19, 27, 28, 29 ও 29(1) ও 29(3) অনুচ্ছেদে বিধৃত সমতার নীতি অনগ্রসর জনগোষ্ঠী প্রজাতন্ত্রের কর্মে প্রতিনিধিত্ব লাভকরণের প্রতি লক্ষ্য রেখে বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিতে নিয়োগ পাওয়ার জন্য কোটা প্রথা হিসাবে ওনারা ঠিক করে দিলেন। কোটা যোগ্য প্রার্থী পাওয়া না গেলে শূন্য পদসমূহে মেধার তালিকা হতে পূরণ করতে হবে। সরকার চাইলে পরবর্তীতে কোটা ব্যবস্থার পরিবর্ধন, পরিমার্জন কিংবা সংস্কার করতে পারবে বলে জানান আদালত। এতে এই রায় কোনো বাধা হয়ে দাঁড়াবে না। খান আলামিন, RTV, ঢাকা। মুক্তিযোদ্ধা কোটা কেবল সন্তানরাই পাবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আদালতের রায়ের প্রেক্ষিতে সরকারি চাকরিতে কোটা নিয়ে মঙ্গলবার পরিপত্র জারি করা হবে বলেও জানান তিনি। আর যথাসময়ে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা কেউ যেন প্রশাসনিক বা আইনিভাবে হয়রানির শিকার না হয় তা দেখা হবে। শিক্ষার্থীদের দাবির সাথে সরকারের দ্বিমত নেই জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, এখন যে পদক্ষেপ নেওয়া হচ্ছে তা সন্ত্রাসীদের দমনে। বিস্তারিত ইকবাল অনেকের রিপোর্টে। রায়ের পর্যালোচনা নিয়ে রাজধানীর গুলশানের বাসভবনে সংবাদ সম্মেলন করেন আইনমন্ত্রী। বলেন, আপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে সরকারি চাকরিতে কোটা নিয়ে মঙ্গলবার পরিপত্র জারি করা হবে। ভবিষ্যতে কোটা সংস্কারের প্রয়োজন হলে সরকার করতে পারবে। এখন রায়ের বাইরে যাবার সুযোগ নেই। মুক্তিযোদ্ধা কোটা কেবল সন্তান পর্যন্তই প্রযোজ্য হবে। আমাকে এখন এই ব্যাপারটা হচ্ছে যে অত্যন্ত পরিষ্কারভাবে ওনারা যেটা বলেছেন সেটা আমাকে বলতে হবে। শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানগণের জন্য, তাহলে আমাকে এখানে সন্তানগণের জন্য পর্যন্ত 5% রাখতে হবে। 93% মেধা, মুক্তিযোদ্ধাদের জন্য 5%, প্রতিবন্ধীদের জন্য 1% এবং নৃগোষ্ঠীর জন্য যে 1%, এই 100%-এর যেই নির্দেশ সেটার ব্যাপারে পরিপত্র জারি আমরা যথাসম্ভব শীঘ্রই করব। আপনারা জানেন যে আগামীকালকে বন্ধ, সো যদি আমি বলি যে খুব তাড়াতাড়ি হলেও মঙ্গলবারে
নাগাদ হতে পারে। শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। যখন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কারফিউ সংক্রান্ত যখন বিধিনিষেধ সমূহ শিথিল করা হবে, পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যথাসময়ে সেটা খুলে দেওয়া হবে। তথ্য প্রতিমন্ত্রী জানান, হতাহতের শিকার সবাইকে সহায়তা দেয়া হবে, তবে সন্ত্রাসীদের কোনো ছাড় দেয়া হবে না। কারফিউ বা এই ধরনের যে স্টেপসগুলি গভর্নমেন্ট নিচ্ছে, এইটা কিন্তু নিচ্ছে সন্ত্রাসীদের এগেনস্টে। আর শিক্ষার্থীদের সাথে আমাদের এনগেজমেন্ট শান্তিপূর্ণভাবে সলভ করছে। এখানে কিন্তু তিনটা পক্ষ, সরকার, শিক্ষার্থী আর হচ্ছে সন্ত্রাসী। তো সন্ত্রাসীদের এগেনস্টে হার্ড লাইনে ব্যবস্থা নেয়া, জঙ্গিরা যেভাবে অ্যাটাক করে ঠিক ওই সিগনেচার আছে, ওই কাজগুলি তারা করছে। ছাত্রলীগের অনেক ছেলেকে ছাদ থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে, 15 জন ছেলেকে। বিভিন্ন জায়গায় যেভাবে অ্যাটাকগুলি করছে, গতকাল একজন পুলিশকে হত্যা করে যীশু খ্রিস্টের মতন ক্রুসের একবারে খাম্বায় ঝুলে রেখে দিয়েছে, তালেবানি স্টাইলে, জঙ্গি স্টাইলে। তো এই কাজগুলি তো তারা করছে। কাজে সরকারের শক্ত যে পদক্ষেপ, সেই পদক্ষেপ হবে সন্ত্রাসের এগেনস্টে। জনগণের মনে স্বস্তি ফিরলেই কারফিউ তুলে নেওয়া হবে বলেও জানান তারা। ইকবাল অনিক, RTV, ঢাকা। মুক্তিযোদ্ধারা অনগ্রসর নয়, অগ্রগামী। তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের যেন অসম্মান না হয় সেদিকে সবার সচেতন থাকার আহ্বান জানিয়েছে সর্বোচ্চ আদালত। কোটা সংক্রান্ত মামলার রায়ে এই আহ্বান জানানো হয়। শুনানিতে বিশেষজ্ঞ মতামত দেন 9 সিনিয়র আইনজীবী। নিজেদের যুক্তি তুলে ধরে কোটা সংস্কারের পক্ষে মত ছিল তাদের। অনাগত প্রজন্মের জন্য কোটা সংরক্ষণ অযৌক্তিক বলেও মত তাদের। খান আলামিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। 2018 সালে কোটা বাতিল করে যে প্রজ্ঞাপন জারি করেছিল সরকার, তা গত মাসে বাতিল করে রায় দেয় হাইকোর্ট। বাতিলের পেছনে রিটকারী আইনজীবী মুক্তিযোদ্ধাদের অনগ্রসর জনগোষ্ঠী হিসেবে যে যুক্তি তুলে ধরেছিলেন, রায়ও তার প্রতিফলন ছিল। মামলার আপিল শুনানিতে 9 জন সিনিয়র আইনজীবীর বেশিরভাগই এর বিরোধিতা করে বলেন, মুক্তিযোদ্ধারা অনগ্রসর নয়, তারা অগ্রগামী সৈনিক। অনাগত সন্তানদের জন্য কোটা সংরক্ষণ অযৌক্তিক উল্লেখ করে কোটা সংস্কারের পক্ষে নানা মত তাদের। আমাদের সংবিধানে অনগ্রসর গোষ্ঠীর কথা বলা হয়, মুক্তিযোদ্ধারা কোনো ক্রমেই অনগ্রসর গোষ্ঠী না। মুক্তিযোদ্ধারা হচ্ছে আমাদের গর্ব, তারা অগ্রগামী সৈনিক। হাইকোর্টে যারা এসছিলেন তারা মুক্তিযুদ্ধের সন্তান, তারা এসছে রিপ্রেজেন্টেটিভ ক্যাপাসিটিতে। এখানে প্রশ্ন, তারা যে প্রতিনিধিত্ব করছেন, কাহার প্রতিনিধিত্ব করছেন? তারা যাদের এখনো জন্ম হয় নাই, তাদের পক্ষে কি তারা প্রতিনিধিত্ব করছেন? আদালত আজকে যে রায় দিয়েছে, সর্বান্তক মেধাবৃত্তির উপর ভিত্তি করে যে সিদ্ধান্ত অভিপ্রায় ছিল এই জাতির কাছে, সেটাই এটা প্রতিফলন হয়েছে এই রায়ে। মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে উল্লেখ করে আদালতের আদেশে বলা হয়, তাদের যেন কোনো অসম্মান না হয় সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে। আইনজীবীরা বলেন, মুক্তিযোদ্ধারা কিছু পাওয়ার আশায় যুদ্ধে অংশ নেয়নি। ছাত্রদেরকে বলছেন, আপনারা স্বাধীনতার চেতনাকে ধারণ করেন। বঙ্গবন্ধুর যে স্বাধীনতা 1971 সালে আমরা মহান মুক্তিযুদ্ধ করেছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে, সেই স্বাধীনতার চেতনাকে আপনার ধারণ করে আর না হয় এই দেশটা কখনো এগিয়ে যাবে না। মুক্তিযুদ্ধের প্রতি সম্মান প্রদর্শন করার জন্য অনুরোধ করেছেন আদালত। বিএনপিপন্থী 2 সিনিয়র আইনজীবী বলেন, রায়ে কোটা আন্দোলন ইস্যুতে যা ঘটেছে তার প্রতিফলন হয়নি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছে যে এই আন্দোলনকে দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট, এবং ছাত্রলীগই এই আন্দোলনের সূত্রপাত করেছে কোমলমতি শিশুদের উপরে হামলা করে। এইটা দেশের জনগণ কোনোদিনই কামনা করে না, আদালতও কামনা করে না। দেশের জনগণ, ছাত্রগণ খুশি থাকতো যদি এই যে হত্যাকাণ্ড হলো, এত শত লোক মারা গেল, তাদের প্রতি কোনো কথা থাকলে হয়তো জনগণ খুশি হইতো, ছাত্ররা খুশি হইতো, এবং তাদের ব্যাপারটা পুরো এখানে আলোচনায় আনা নেই তারা। কারোর জন্য কোটা যুগের পর যুগ চলতে পারে না মন্তব্য করে সিনিয়র আইনজীবীরা জানান, সবকিছুরই একটা সময়সীমা দরকার। খান আলামিন, RTV, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও শিক্ষার্থী নিহতের ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটিকে সব ধরনের সহযোগিতা করতে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। কোটা সংক্রান্ত মামলার শুনানিতে এ নির্দেশ দেন প্রধান বিচারপতি। শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে শিক্ষাঙ্গনে অনুকূল পরিবেশ তৈরিতেও নির্দেশনা দেওয়া হয় সরকারকে। একই সাথে সন্তানদের শিক্ষার পরিবেশ ফেরাতে অভিভাবকদেরও ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। শাকিলা করিমের রিপোর্টে বিস্তারিত।
সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী সংগঠিত সহিংসতায় শিক্ষার্থী নিহতের ঘটনায় হাইকোর্ট বিভাগের বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে সরকার। দ্য কমিশন অব ইনকোয়ারি অ্যাক্টের ৩ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে এই তদন্ত কমিটি গঠন করা হয়। রোববার কোটা সংস্কারের রায় ঘোষণার সময় শিক্ষার্থী নিহতের ঘটনায় সরকারকে গঠিত তদন্ত কমিটিকে সহায়তা করতে নির্দেশ দেন। মৃত্যুর কারণ চিহ্নিত করে দ্রুততম সময়ে বিচার করার আদেশও দেন তিনি। যে ক্ষয়ক্ষতিগুলি হয়েছে, প্রাণ ঝরে পড়েছে, এই জন্য অ্যাপিলেট ডিভিশন দুঃখ প্রকাশ করেছেন। খন্দকার দিলুরুজ্জামানকে প্রধান করে যে সুপ্রিম কোর্টের বিচারপতি, উনি হাইকোর্ট ডিভিশনের বিচারপতি, ওনাকে প্রধান করে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, প্রত্যেকটা মৃত্যুর ঘটনা নিরূপণ করে কারা দোষী আছে সেইটা উনি নিরূপণ করবেন, নিরূপণ করে একটা রিপোর্ট যথাসময়ে সাবমিট করবেন এবং তদন্ত কাজে সরকারকে সহযোগিতা করার জন্য অ্যাপিলেট ডিভিশন বলে দিয়েছে। শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়ে শিক্ষার পরিবেশ ফেরানোর পাশাপাশি শিক্ষাঙ্গনে অনুকূল পরিবেশ আনতে সরকারের প্রতি আহ্বান জানান প্রধান বিচারপতি। গার্জিয়ানদেরকে আহ্বান জানিয়েছেন তারা যেন তাদের সন্তানকে বুঝিয়ে ক্লাসে ফেরত যেতে বলে এবং শিক্ষার্থী যারা রয়েছে তারা যেন আদালতের প্রতি সম্মান রেখে, তাদের এই আন্দোলন থেকে, আদালতের আদেশের প্রতি সম্মান রেখে তারা তাদের আন্দোলন থেকে সরে যায় এবং আজকেই যেন ঘোষণা দেয় যে তারা আর এই আন্দোলনের সাথে নেই। শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ, মুক্তিযুদ্ধের চেতনা লালন করেই দেশ বেঁচে থাকবে। মুক্তিযোদ্ধাদের যেন অসম্মান করা না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে আহ্বান জানান প্রধান বিচারপতি। মুক্তিযোদ্ধারা আমাদের জাতির সূর্য সন্তান, তারা আমাদের গৌরব, তাদেরকে কখনোই ব্যাকওয়ার্ড হিসেবে চিহ্নিত করা যাবে না, তারা ফরওয়ার্ড থাকবে সবসময়, তাদের সম্মানার্থে এই কোটা দেওয়া হয়েছে। শাকিলা করিম, RTV, ঢাকা। নাশকতা ঠেকাতে সারা দেশে চলছে কারফিউ। পথে পথে টহল দিচ্ছে সেনা সদস্যরা। আজ বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিরতি দিয়ে কারফিউ বলবৎ থাকবে অনির্দিষ্টকাল। তবে হাসপাতাল, গণমাধ্যম সহ জরুরি সেবা এর আওতামুক্ত। রাজধানী সহ বিভিন্ন স্থানে তল্লাশি চলছে। সবাইকে সহযোগিতার জন্য মাইকিং করছে সেনা সদস্যরা। এদিকে নাশকতাকারীদের কেউ শিক্ষার্থী নয় জানিয়ে আইজিপি বলেছেন জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। সাকিবুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বেসামরিক প্রশাসনকে সহায়তায় পথে পথে টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী সাজোয়া যান। রাজধানীর বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছেন সেনা সদস্যরা। জরুরি প্রয়োজনে বের হওয়া লোকজনকে জিজ্ঞাসাবাদ করেই চলাচলে অনুমতি দিচ্ছেন। তবে কারফিউয়ের আওতার বাইরে থাকছে চিকিৎসা, গণমাধ্যম সহ জরুরি সেবা। তবে দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২ ঘন্টা কারফিউ শিথিল ছিল। এ সময় দেখা যায় প্রয়োজনীয় কাজ সারতে বের হয়েছেন অনেকেই। সব জায়গায় আতঙ্ক আছে, ঠিক আছে, কিন্তু ওরকম সিচুয়েশন অঘটন কোনো জায়গায় দেখিনি। সব জায়গায় সেনাবাহিনী মোতায়েন করা আছে, সব জায়গায় পরিবেশ শান্ত, কিন্তু রাস্তাঘাটে আসা যাওয়া একটু জটিলতা হয়। না, কোথাও বাধা নেই। আইনশৃঙ্খলা বাহিনীর সবকিছু সুন্দরভাবে পরিবেশটা স্বাভাবিকভাবে রাখছেন। এদিকে গেল কয়েকদিনে সহিংসতায় আহত পুলিশ সদস্যদের খোঁজ খবর নিতে রাজারবাগ হাসপাতালে যান পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুন। এ সময় তিনি অভিযোগ করেন নাশকতাকারীদের কেউ শিক্ষার্থী নয়। সরকার হঠাতে বিএনপি জামাত চক্র ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। দেশের স্বাধীনতার যে চেতনা, এই চেতনাকে বলিষ্ঠ করে স্বাধীনতা বিরোধী একটি চক্র সরকার বিরোধী এবং সরকারকে হটানোর জন্য একটা ষড়যন্ত্র। বিএনপি জামাত চক্র এই দেশ বিরোধী জঘন্য তাণ্ডবলীলা চালিয়েছে যা দিবালোকের মতো স্পষ্ট। নাশকতায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান আইজিপি। যারা এ ধরনের ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে নিয়ে আসতে আমরা কাজ করছি। সাকিবুর রহমান, RTV, ঢাকা। সারা দেশে দ্বিতীয় দিনের কারফিউ চলছে। চট্টগ্রামে সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশ মাঠে আছে। বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকলেও খোলা আছে কাঁচাবাজার। মহানগরীতে কিছু সংখ্যক রিকশা চললেও অন্য সব যান চলাচল বন্ধ আছে। মুন্সিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মাঠে আছে পুলিশ ও সেনাবাহিনী। বরিশালে মাঠে কাজ করছে সেনাবাহিনী। রাস্তাঘাটে মানুষের চলাচল কম। বন্ধ আছে বেশিরভাগ দোকানপাট ও যানবাহন চলাচল। রাজশাহীর বিভিন্ন স্থানে সেনাবাহিনী টহল দিচ্ছে। সিলেট শহরেও টহল দিচ্ছে সেনারা। খুলনায় পরিবেশ স্বাভাবিক রয়েছে। বিভিন্ন সড়কে মানুষের চলাচল বেড়েছে। খোলা আছে অলিগলির দোকানপাট। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ঝালকাঠিতে। থমথমে অবস্থা বিরাজ করছে রংপুর সহ দেশের বেশিরভাগ জেলায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা, ৩ বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদ সচিব ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারদের সঙ্গে বৈঠক করে তিনি এই নির্দেশনা দেন। শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে শিক্ষার পরিবেশ স্বাভাবিক এবং জনগণের দাবি মেনে অবিলম্বে পদত্যাগ করে দেশবাসীকে স্বস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আন্দোলনকারীদের তুলে নিয়ে ভয়ভীতি দেখিয়ে মিডিয়ার মাধ্যমে মিথ্যাচার করছে সরকার। বিভ্রান্ত না হয়ে দেশবাসীকে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা আগের মতো স্থিতিশীল জানিয়ে তিনি বলেন, তাকে নিয়ে গুজব ছড়িয়ে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। সরকার সন্ত্রাস করে বিএনপির উপর দোষ চাপাচ্ছে বলেও অভিযোগ করেন ফখরুল। অসংখ্য বুলেট বিদ্ধ হয়ে মৃত অবস্থায় পড়ে আছে। তো সে তার বসকে ফোন করে বলেছে, স্যার একটা মানুষকে মারতে কতগুলো বুলেট লাগে। তো দিস দ্য সিচুয়েশন নাও। একজন পুলিশের সন্তান, সেও কিন্তু রেহাই পায়নি, কেউই রেহাই পাচ্ছে না এদের হাত থেকে। দেশকে যদি বাঁচাতে চান, দেশকে যদি ভালোবাসেন, ছাত্র যেভাবে অকাতরে প্রাণ দিয়েছে, মানুষ যেভাবে অকাতরে প্রাণ দিয়েছে, আপনারা সবাই উঠে দাঁড়ান, সোচ্চার হন, দেশকে জাতিকে রক্ষা করুন। এখন যারা আন্দোলন করেছে তাদেরকে তুলে নেওয়া হচ্ছে আবার আগের মতোই। আবার আপনার তাদেরকে ভয় দেখানো হচ্ছে, তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে ভয় ভীতি দেখিয়ে বলা হচ্ছে এটা করো ওটা করো, নাহলে তোমাদের অবস্থা কিন্তু খুব খারাপ হবে। আন্দোলনরত শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফেরার আহ্বান জানান সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সাইদুল হক সুমন এমপি। তিনি বলেন, সাম্প্রতিক সহিংসতায় প্রমাণ হয়েছে অন্য কোনো দলের হাতে দেশ নিরাপদ নয়। দ্রুত আমি মনে করি গ্যাজেটটা দিয়ে আমি বাচ্চাদের যারা আছে তাদেরকে বলবো, তোমরা বাড়ি ফিরে যাও, তোমরা যা চাইছিলে তার চেয়ে বেশি তোমরা পাইছো। এবং এখন রাষ্ট্রকে ঠিকঠাক মতো যারা আজকে এত বড় ক্ষতি করছে, বিটিভি জ্বালাই দিছে, এরা মেট্রো রেল জ্বালাই দিছে, মিরপুরবাসী এখন সারা 1 বছর কান্না করলে এই পাপ মোচন হবে না। আর এরা চান্স পাইলে পদ্মা সেতু ভেঙে দিত, শুধু চান্স পায় নাই। এরা আসলে এইবার প্রমাণ হয়েছে, এদের কাছে ক্ষমতা গেলে বঙ্গবন্ধু কন্যার কাছে ক্ষমতা ভুল শুদ্ধ থাকলেও উনার কাছে ক্ষমতা নিরাপদ। আর এদের কাছে ক্ষমতা গেলে কি হবে, এইটার নমুনা আপনারা অল্প দিনের মধ্যে, এই 2-3 দিনের মধ্যে দেখছেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে মেট্রো রেলের। মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনে আগুন লাগায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই স্টেশনগুলো চালু হতে 1 বছর সময় লাগবে। নাশকতাকারীরা স্টেশনে ভাঙচুর ও আগুন দেওয়ার সময় লুটপাট করে। ক্ষতি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল ডিএমটিসিএল এর এমডি ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, মেট্রো রেলের সঙ্গে বিদ্যুৎ সংযোগ থাকায় ঝুঁকি রয়েছে, তাই সেখানে জনসাধারণকে না যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। সারা দেশে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সহিংসতা, অগ্নিসংযোগে অনেকটাই স্থবির হয়ে পড়েছে অর্থনীতি। চলমান অচলাবস্থায় প্রতিদিন ক্ষতি হচ্ছে প্রায় 6,000 কোটি টাকা। সবচেয়ে বেশি ভুক্তভোগী নিম্ন আয়ের মানুষ। মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় বাধাগ্রস্ত হচ্ছে পণ্য পরিবহন। বাজারে বেড়ে গেছে বেশ কিছু পণ্যের দাম। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্টে। অবরোধের সঙ্গে সরকারের টাকা কারফিউ কার্যত অচল হয়ে পড়েছে রাজধানী ঢাকা। এতে সবচেয়ে বিপাকে নিম্ন আয়ের মানুষ। কাজ নাই, কম নাই, যাওয়া পারি না, এইভাবে না খাই আমার বলেছেন, সমাধান হয়ে যায় সেটা আমরা চাই। আতঙ্কর জন্য লোকজন বাড়াইতেছে, কম ভয়াবহ, এই কারণে মনে করেন যে যাইতেছে না, আমরাও যাইতে পারতেছি না। ব্যবসাটা খুবই খারাপ, গন্ডগোল মিটলে ব্যবসা করব। মহাসড়কে যান চলাচল স্থবির হয়ে পড়ায় বিঘ্ন হচ্ছে পণ্য পরিবহন ও আমদানি রপ্তানি। আমাদের মালামাল এক জায়গা থেকে আরেক জায়গা বহন করা বা ডাইং থেকে ফ্যাব্রিক্স নিয়ে আসা, ডাইং এ ফ্যাব্রিক্স পাঠানো, নিটিং ঘর থেকে ডাইং এ যাওয়া, সুতা আনা নেওয়া ইত্যাদি ইন্টারনাল মুভমেন্ট গুলি আমাদের ডিস্টার্ব হচ্ছে বা ব্যাহত হচ্ছে। অপরদিকে আমার রপ্তানি পণ্য আমি যে গন্তব্যে পাঠাবো বা চিটাগাং এ পাঠাবো, ঢাকা এয়ারপোর্ট পাঠাবো, সেটাও কিন্তু আমার বিঘ্নিত হচ্ছে। এদিকে অবরোধের সুযোগ নিয়েছে বাজারের ব্যবসায়ীরা। বেড়ে গেছে বেশ কিছু পণ্যের দাম। মিনিকেট বেচতাম আগে 66-67 টাকা, সেই মিনিকেট এখন 68-70 টাকা বিক্রি করা লাগে ভালো মানের। বাড়ছে মরিচের দাম। গত সপ্তাহে 1 কেজির দাম ছিল ধরেন 120 টাকা,
এই সপ্তাহে হয়েছে 250-300 টাকা। চলমান সহিংস পরিস্থিতিতে অর্থনীতির ক্ষতি হচ্ছে প্রায় 6,000 কোটি টাকা। আমদানি রপ্তানি এবং স্বাভাবিক যে উৎপাদন ব্যবস্থা সেটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটার কারণে প্রতিদিন প্রায় 6,000 কোটি টাকার একটা ক্ষতি হচ্ছে অর্থনীতিতে, এবং এটা যদি চলতে থাকে তাহলে সেই ক্ষেত্রে ক্ষতির পরিমাণটা কিন্তু বাড়তে থাকবে, এবং এটা যদি কন্টিনিউ করে তাহলে সেক্ষেত্রে পরিস্থিতি হয়তো আরো খারাপ হবে এবং জিনিসপত্রের দাম আরো এক দফা বেড়ে যেতে পারে। কেবল শিক্ষার্থী ও সরকারের যৌথ আলোচনার মাধ্যমে দেশে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন তারা। দেশের ইনভেস্টর বৃদ্ধির স্বার্থে এবং আন্তর্জাতিকভাবে ব্যবসা বাণিজ্য যেন ঠিকভাবে চলে সেটার স্বার্থে আমাদের আসলে এই যে পুরো আন্দোলনের একটা শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত। সেলিম মালিক, RTV, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন ও জ্বালাও পোড়াওয়ের বড় প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। পণ্যবাহী ট্রাক ঢাকায় প্রবেশ করতে না পারায় প্রতিটি জিনিসের সরবরাহ কমেছে। এতে করে ভোগ্যপণ্য ও সবজির দাম বেড়েছে কয়েক গুণ। ক্রেতা ও বিক্রেতারা দেশের শান্তি চায়। মানুষের জীবনযাত্রা দ্রুত স্বাভাবিক হবে বলে আশা করে তারা। বাজারের পরিস্থিতি খুবই বাজে। তার মধ্যে বাজারে এসে দেখি প্রত্যেকটা জিনিসের দাম অনেক বেশি। প্রতিটা কেজি মাছে 40-50 টাকা দাম বাড়ছে। প্রতি কেজি ব্রয়লারে দেখা যাচ্ছে 40 থেকে 50 টাকা বেড়ে গেছে। মানে প্রত্যেকটা শাক সবজির দাম অনেক বেশি। মানে আমাদের মতো যারা সাধারণ মানুষ তাদের জন্য খুবই কষ্ট হচ্ছে। বাজার পরিস্থিতি জিনিসপত্রের দাম এখন বেশি, কারফিউর জন্য বলতেছে, গাড়ি ঘোড়া চলে না, এই জন্য ওনারা ভাড়া বেশি লাগে আসতে, মাল আসে না, এই জন্য দাম বেশি। এখন সবজির গাড়ি খুবই কম আসে, এই কারণে সবজির প্রতি কেজিতে আপনার 15 থেকে 20 টাকা প্রতি কেজিতে বেশি। আগে যে জিনিস কারণ বাজার কম আছিল দাম, এখন গাড়ি না আসার কারণে ডাবল দাম হয়েছে। ইন্টারনেট সেবা বন্ধ থাকায় ব্যাপক ভোগান্তিতে পড়েছে বিদ্যুৎ ও গ্যাসের প্রিপেইড মিটারের গ্রাহকরা। সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোতে গিয়ে করছে বিক্ষোভ। ইন্টারনেট সেবা চালু না হওয়া পর্যন্ত বিদ্যুৎ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না করার দাবি গ্রাহকদের। বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানিয়েছেন দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে। আলাউদ্দিন আলীর ক্যামেরায় বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। এ যেন এক যুদ্ধ। বাসায় বিদ্যুৎ চলে যাওয়ায় প্রিপেইড মিটার রিসার্চ করতে মরিয়া সবাই। তাই তো সেবাদানকারী প্রতিষ্ঠানের ভেতরে ঢুকতে যে যার মতো চেষ্টা করে যাচ্ছেন। মূল দরজা বন্ধ থাকায় বাইরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো দেখাচ্ছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া। কারো বাসায় কারেন্ট নেই, পানি নাই, বয়স্ক বৃদ্ধ, নাবালক শিশুরা গরমে কষ্টের মধ্যে আছে। ওই ব্যাটারিগুলো লাগে ঢুকতেই পারি না। ঠিক না হয় ততক্ষণ দিয়ে দিলেই পারে, এইভাবে মানুষকে কষ্ট দেওয়া, এটার নাম কি গণতন্ত্র? ইন্টারনেট সেবা বন্ধ থাকায় প্রিপেইড কার্ড রিচার্জ করতে না পারা এসব গ্রাহকদের কারো বাসায় বিদ্যুৎ নেই 24 ঘন্টা, কারো আবার তারও বেশি। উপায় না পেয়ে সেবাদানকারী প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে দিয়ে যাচ্ছেন ধৈর্যের পরীক্ষা। তবে ধৈর্যচ্যুত হওয়া মানুষের সংখ্যাও কম না। প্রত্যেকটা মানুষের বাসায় একই অবস্থা। ওরা যেটা মেনটেন করতেছে, দে আর আনস্কিলড পারসন। মূল দরজা খুলে দেওয়া মাত্রই যেন শুরু হয়ে যায় যুদ্ধের আরেক ধাপ। সে যুদ্ধে আহতও হচ্ছেন কেউ কেউ। এই যে আমার বাচ্চাটাকে নিয়ে আমি ওইখানে পড়ে গেছি কর্নারের মধ্যে, এখন আমি প্রশাসন খুঁজতেছি ভিতরে যাওয়ার জন্য। দায়িত্বশীলরা বলছেন ইচ্ছা থাকলেও ইন্টারনেট ছাড়া কার্ড রিচার্জ করে দেওয়ার সুযোগ নেই তাদের। ইন্টারনেট সেবা চালু না হওয়া পর্যন্ত সশরীরে বিদ্যুৎ অফিসে আসা ছাড়া বিকল্প নেই। যদিও মন্ত্রী বলছেন বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। আমাদের আসলে পর্যাপ্ত লোকবল নাই, মানে আমরা বাইরে থেকে হেল্প চেয়েছি কিন্তু পর্যাপ্ত জনবল না থাকে ওনারা বলছেন যে এখন সাপোর্ট দেওয়া সম্ভব না। আমরা এখন ধীরে ধীরে ম্যানুয়াল মেশিনের চেষ্টা করছি এই সমাধান করা যায় কিনা, কিন্তু এটা দীর্ঘ সময়ের ব্যাপার, আমি একটু ধৈর্য ধরতে বলবো। তবে সহসাই ইন্টারনেট আসছে না বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এক্ষেত্রে জরুরি প্রয়োজনে ডেস্কর গ্রাহকরা প্রিপেইড মিটারের 00 ও 8 অন অথবা 34 অন ডায়াল করে ইমার্জেন্সি ব্যালেন্স গ্রহণ করতে পারবে। আর ডিপিডিসির কিপ্যাড প্রিপেইড মিটারে স্পেশাল রিচার্জের জন্য সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসেই যেতে হবে। বিকল্প হিসাবে রকেটে *322# এয়ারটেল *400* ও রবির ক্ষেত্রে *787# ডায়াল করতে হবে। সহযোগিতার জন্য ফোন করার সুযোগ রয়েছে 16 নম্বরেও। সুমন তানভীর, RTV, ঢাকা। সার্ভার জটিলতায় অনিশ্চিত হয়েছে সৌদিগামী এয়ারলাইন্সের যাত্রীরা। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে শ্রমিকরা। ভিসা ও আকামার মেয়াদ শেষ হলেও কোনো ধরনের আশ্বাস মিলছে না এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছ থেকে। মারুফ রেজার রিপোর্ট।
গেল 19 ও 20 তারিখের সৌদি এয়ারলাইন্সের যাত্রীদের ফ্লাইট জটিলতার কারণে এয়ারপোর্ট থেকে ফিরতে হয় হাজারো যাত্রীদের। কারণ হিসেবে বলা হয় সার্ভার জটিলতা। আশ্বাস দেওয়া হয় 2-1 দিনের মধ্যে সমাধানেরও। পরে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষের প্রতিশ্রুতি অনুযায়ী সংশ্লিষ্ট টিকিট কার্যালয়ে এলেও মেলেনি সুনির্দিষ্ট আশ্বাস। ফলে ভিসা মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ভোগান্তিতে শ্রমিকরা। বলছে যে কি যতক্ষণ পর্যন্ত নেট চালু না হবে ততক্ষণ পর্যন্ত 1 বছরও আপনাদেরকে আমরা কিছু করা এবং বলা সম্ভব নয়। টাইম দিতে পারতেছে না, একটা ভরসা দিতে পারতেছে না যে 25 তারিখ আপনাদের ফ্লাইট, 26 তারিখ ফ্লাইট, 22 তারিখ ফ্লাইট। আপনাদের সার্ভারে কাজ না করবে কি? এখন আমাদের ভিসার তো ম্যাচ শেষ। আমার ভিসার ম্যাচ শেষ হওয়ার পরে যদি আপনাদের সার্ভারে কাজ করে যদি পরবর্তীতে জানান, আমাদের তো কোনো লাভ নাই। ছুটির মেয়াদ বাড়ানো যাবে, আকামার মেয়াদ নাই। আকামার মেয়াদ ছাড়া টিকিট লাগবে না বা ছুটি বাড়বে না। দেশব্যাপী চলমান সহিংস পরিস্থিতিতে যাতায়াত আর রাজধানীতে থাকা খাওয়ার জন্য গুনতে হচ্ছে কয়েক গুণ খরচ। ফলে বাড়তি অর্থ ব্যয় আর যাত্রার অনিশ্চয়তা দুই মিলে জটিল হচ্ছে পরিস্থিতি। বাড়িতে আমরা কালকে বিকাশের টাকা অনেক কষ্ট বিকাশের টাকা আইছে, এই টাকা নিয়ে আমরা আবার নইছি টাকা আইছে, বিকাশও চলতে আছে। মাথার গাম পায়ে ফেলে কাজ করি, আমরা টাকা পাঠাই সরকারের কাছে। আমরা এটাই দাবি যে আমাদের এই জটিলতা তারাদের অতি তাড়াতাড়ি এটা দূর করে দেয়। এদিকে বিষয়টি নিয়ে মতামত জানতে চাইলে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হয়নি সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। মারুফ রেজা, আরটিভি, ঢাকা। দ্রুত সময়ের মধ্যে ইন্টারনেট সেবা স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পুনঃসংযোগের কাজও শুরু হয়েছে। বিকেলে আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে সরকারি বেসরকারি সেবাদানকারী ইন্টারনেট প্রতিষ্ঠান সহ অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় সাময়িক সেবা ব্যাহত হওয়ায় সরকারের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার পাশাপাশি নৈরাজ্য কর্মকাণ্ডের জন্য জামাত বিএনপির সন্ত্রাসীরা দায়ী মন্তব্য করে তাদের ব্যাপারেও সচেতন থাকারও আহ্বান জানান মন্ত্রী। গত বুধ, বৃহস্পতি এবং শুক্র এই 3 দিনে যে পরিমাণ সন্ত্রাসী হামলা হয়েছে আমাদের টেলিকম এবং ডাক বিভাগের বিভিন্ন স্থাপনায়, কোথাও সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে, কোথাও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে সাইবার ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারে যে ক্ষতি করেছে সেটা আমাদের আসলে পূরণ করতে অনেক সময় লাগবে। আমরা গতকালও বুঝতে পারিনি, গত পরশুদিনও বুঝতে পারি নাই যে ক্ষতির পরিমাণটা কত ভয়াবহ। এখন আমাদের যারা প্রকৌশলী আছে তারা সেনাবাহিনীর বিশেষ তত্ত্বাবধানে সেই জায়গাগুলোকে মেরামতের জন্য তারা গিয়েছে, তারা কাজ শুরু করবে কিছুক্ষণের মধ্যেই। পরিকল্পিতভাবে ধ্বংস করার জন্য কিছু সন্ত্রাসী দুর্যোগ অধিদপ্তরে হামলা চালিয়েছে বলে জানান দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহিবুর রহমান। রোববার বিকেলে রাজধানীর মহাখালীর দুর্যোগ অধিদপ্তর পরিদর্শন শেষে কথা বলেন তিনি। বলেন, সন্ত্রাসীরা প্রকাশ্যে দুর্যোগ অধিদপ্তরে হামলা চালিয়ে 53টি গাড়ি পুড়িয়ে দিয়েছে, অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্র ধ্বংস করেছে বলে জানান তিনি। তিনি বলেন, এতে করে প্রায় 500 থেকে 1000 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পরিকল্পিতভাবে কিছু সন্ত্রাসীরা তারা এই প্রকাশ্যে এভাবে আমাদের দুর্যোগ মহাদপ্তরের এই এলাকায় ঢুকে আমাদের প্রায় 53টা গাড়ি ধ্বংস করেছে। এটাতে আমাদের কমপক্ষে 500 থেকে 1000 কোটি টাকা আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।